আমি শেপিলের ফুল থেকে কাটবো বা জয়েন করবো। হ্যাঁ দেখাই যাচ্ছে, করতে হবে যে কোন জয়েন করতে হবে। তো শেপিলের ফুল এখানে ম্যাম গতকাল দেখাইছিল, এখানে অলরেডি একটা প্লাস পয়েন্ট চলে আসছে না, কোনো কিছু চাপতে হবে না। আর ওয়ালটা যদি চাপ দিই তাহলে মাইনাস পয়েন্ট চলে আসবে। তো আমাদের এগুলো প্লাস হবে, এগুলোই হবে। আচ্ছা আমার মনে হয় অলরেডি হয়ে গেছে। আরেকগুলো মাইনাস করে দিবে, ওটা চেপে ধরে এইভাবে টানলে হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি এইটা থেকে করে। এটা যদি আমি একটু শিফট এক্স চাপি তাহলে কালারটা ঠিক হয়ে যাবে। আমার তো জানার মতো কালার কি দেখাবো ম্যাম? আপনি ক্রোমটা নিয়ে নেন। হ্যাঁ টুইটার তো হয়ে গেছে। আপনি এই আর্টবোর্ডে তো কাজ করতে পারবেন, নতুন কোনো ডকুমেন্ট না নিয়ে। এখানে তো নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে আপনি ক্রোমটাকেও দেখাতে পারেন। করতে পারি। ব্লক করে দিলাম। ম্যাডাম আবার এখানে চাপ দিয়ে চাপি তাহলে আমাদের মনের মতো করে আবার আট করতে পারবো। আবার যদি শিফট করে চাপ দিই তাহলে সমানভাবে হবে, বা শিফট ওয়ার্ডে তাহলে চাপ দিলে মাঝ থেকে হবে এইভাবে। আমি এখন লোকটা দেখাচ্ছি, আমি সার্কেল নিয়ে নিব। সার্কেলটা নিয়ে আমি এখানে কন্ট্রোল শিফট কপি কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে শিফট প্লাস হোল্ডার করে সমানভাবে থেকে এখানে আমি ছোট করে দিলাম। আমার এখানে একটা সাইকেল হয়ে গেছে, আমি কালার দিলে বুঝতে পারবেন। আবার এটাকে আমি কন্ট্রোল সেট সি অ্যান্ড এ দিয়ে কপি পেস্ট করে নিয়ে আর একটু করে নিব। এখানে আর একটা কালার দিই। এবার দেখেন মনে হয় কতটা লাইন তুলতে পড়ছে। আমি পেন টুলটি দেখাবো। পেন টুলটা সিলেক্ট করে এই যে পিঙ্ক কালারটা আছে না, পিঙ্ক কালারটা অফ করে দিলাম। এখন এটাকে আমি এখন সিলেক্ট করে দিলাম, আপনারা সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি এখানে আর্ট করতে হবে। যখন হচ্ছে আমরা লোগো ডিজাইন করি তখন তো আমাদেরকে মিনিমালিস্ট লোগো অথবা হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি লোগো করতে হয়। তো কনসেপ্টটা বোঝার জন্য যদি বায়ার বলে দেয় যে আমি এই ক্যাটাগরি লোগো চাই, তখন তো হচ্ছে আমরা খুব সহজে কিন্তু আইডিয়াটা পেয়ে যাব। তো আমরা জানি মিনিমালিস্ট লোগো অথবা হচ্ছে কম্বিনেশন যে লোগোটা আইকন থাকবে, প্লাস হচ্ছে ওই লোগোর নাম থাকবে, যে কোম্পানির ব্র্যান্ডিংয়ের নাম থাকবে। তো নাম পেলাম। এখন হচ্ছে আমাদের যে লোগো যখন করি, লোগো করা শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয়। আমি কোনো একটা কোম্পানির নাম নিয়ে নিই এখানে। আচ্ছা অ্যাপোলো ফিটনেস এটার নামে নিই আমি। আমরা টেক্সট টুল, পেন টুল অথবা হচ্ছে মুভ টুল, আর হচ্ছে কিছু ছিল আমাদের রেক্টেঙ্গেলের সাবস টুল। এই টুলগুলো সবসময় আমরা ইলাস্ট্রেটরে ফটোশপে যেভাবে পেয়েছিলাম এখানেও কিন্তু সেম টুলগুলোই পাবো।
তো কাজও সেম, কাজও আমরা যেভাবে রেক্টেঙ্গুলার নিতাম বা হচ্ছে টেক্সট টুল দিয়ে যেভাবে লিখতাম সব কিছুই ঠিক। তো আমি এখানে খুব ছোটো এগুলো লিখি, স্মল হোক বা হচ্ছে ক্যাপিটাল লিখে ফেলি কোনো একটা নাম। এগুলো এই নাম লিখলাম, কোম্পানির নাম লিখলাম। এখন হচ্ছে প্রত্যেকটা লোগোতে কিন্তু কোম্পানির নামের সঙ্গে একটা হেডলাইন কিন্তু বা একটা টাইটেল কিন্তু ইউজ করে। তো আমি এটাকেও লিখি। তো সবসময় দেখবেন খেয়াল করে এখানে কী আছে, ট্যাগলাইনটা হচ্ছে ফিটনেস। আমি যেভাবে কপি করতাম, সবগুলো সিলেক্ট করতে হলে আমাকে একসঙ্গে ড্র্যাগ করে সিলেক্ট করতাম, অথবা হচ্ছে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যেত। তো আমি এই কাজটাই করলাম ফটোশপের মতোই। তো আমি ফিটনেস লিখি, ফিটনেস। একসঙ্গে আপনাদের টাইপোগ্রাফি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আমি এই লোগোটা এই জন্য একটু রিসার্চ করে নিয়ে আসলাম, যে দেখলাম যে এখানে টাইপোগ্রাফির কাজ হচ্ছে, প্লাস হচ্ছে আইকন, আবার হচ্ছে ওই যে টাইপোগ্রাফির মধ্যে কীভাবে ডিভাইড করতে হয় সব কিছু এখানে আছে। তো এই জন্য এই লোগোটা নিয়ে আসলাম। তো ফিটনেস লিখলাম। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যখন হচ্ছে আমরা লোগো কাজ করি, আপনারা কিন্তু সবাই দেখেন যে লোগোর যে নামটা এটা থাকবে একদম হেডলাইন বড় এবং বোল্ড, আর যেটা হচ্ছে ট্যাগলাইন লিখি বা আমরা বলি স্লোগান, লোগোর যে প্রত্যেকটা লোগোর তো একটা স্লোগান থাকে কোম্পানির, তো স্লোগানটা কিন্তু অনেক ছোট হয়, মানে হচ্ছে ওই নাম থেকে ছোট হয়। তো এখান থেকে আমি যেভাবে ফটোশপে সাইজ কমাতাম টেক্সটের, এখান থেকে কিন্তু আমি কমাতে পারি, যেখানে একটা সাইজ দিয়ে দিই। এখন চাই কি আমার যে লোগোটা থাকবে, এই লোগোটা আমি এটা নিয়ে কাজ করি প্রথমে। টাইপোগ্রাফির মধ্যে আমরা যখন ফটোশপে কাজ করতাম, আমাদের প্যারাগ্রাফ বা হচ্ছে ক্যারেক্টারে গিয়ে কিন্তু ওই টেক্সটটাকে চেঞ্জ করতাম। সবসময় আমরা ক্যারেক্টারে গিয়ে যদি আমরা ক্যাপিটাল লিখে ফেলি তখন হচ্ছে স্মল করতে পারতাম, স্মলটাকে আবার হচ্ছে ক্যাপিটালে কনভার্ট করতাম। তো ইলাস্ট্রেটর খুব সহজ। এখান থেকে উপরে মেনু বারে একটা অপশন আছে টাইপ, তো আমি টাইপে ক্লিক করলাম, করার পর যে চেঞ্জ কেস, আমি এখানে ফন্টের যে ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। হচ্ছে এখানে আমি আপার কেস দিতে পারি, এটা তো এমনিতে আপার কেস থাকবে। চেঞ্জ কেসে গিয়ে আমি লোয়ার কেস দিতে পারি, সবগুলো স্মল হয়ে যাবে। আমাকে কিন্তু আবার নতুন করে লিখতে হবে না, বা এখানে ক্যারেক্টার না গিয়ে এখান থেকে আমি সহজে পারবো। টাইটেল কেস যখন যে লাগবে আমাকে, বা সেন্টেন্স কেস আমি নিতে পারবো। সেন্টেন্সটা কেন ডিফারেন্স হলো না, কারণ এখানে একটা ওয়ার্ড, এই জন্য পার্থক্যটা বুঝলেন নাই টাইটেল এবং সেন্টেন্সে। এখন আমি চাই যে এই লোগোটাতে একটু খেয়াল করি, প্রত্যেকটা কিন্তু স্মল লেটার। তো আমি এখন এদিকে খেয়াল না করি, আমি আমার মতো করি, আমি এটাকে সবগুলোকে ক্যাপিটাল অথবা হচ্ছে স্মল দিয়ে দিই, যে কোনো একটা দিয়ে দিই। আচ্ছা, খেয়াল করেন এই লোগোতে যখন হচ্ছে ফিটনেসটা লেখা ছিল, ফিটনেসের প্রত্যেকটা লেটারে কিন্তু অনেকটা স্পেস দেওয়া। তো এটাকে আমাকে ধরে লিখে এভাবে স্পেস দিতে হবে। লাইক হচ্ছে টেক্সটটা নিয়ে এখানে একটা দিয়ে স্পেস, এখানে একটা স্পেস করা হচ্ছে। এইভাবে স্পেস দিয়ে দিলে কি আপনার মানে অনেক সময় লাগবে এবং হচ্ছে প্রত্যেকটাকে ধরে কাজ করতে তো অসুবিধা হবেই। তো এই কাজটা আমি আন্ডু করে দিই। আন্ডু করতে যেভাবে ফটোশপে কন্ট্রোল জেড দিতাম, ঠিক একই নিয়ম কন্ট্রোল জেড দিলে হয়ে যেত। বাট বারবার আন্ডু করতে হলে আমাকে ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিতে হতো। ইলাস্ট্রেটর আমাকে বারবার কন্ট্রোল জেড দিলেই ওই আন্ডুটা হয়ে যাবে। ওকে, তো আমি চাইলে এই টেক্সটটাকে, যেহেতু আজকে টাইপোগ্রাফি এবং হচ্ছে লোগো ক্লাস, তো এই টেক্সটটাকে আমি চাইলে ক্যারেক্টারে গিয়ে টেক্সটটা সিলেক্ট করার পর ক্যারেক্টার অপশনে আমি এখানে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে উইন্ডো থেকে ওই ক্যারেক্টার প্যানেলটা আমি আলাদা নিয়ে আসতে পারি। তো আমরা ফটোশপে যেভাবে কোনো টুলস যখন প্রয়োজন হতো তখন উইন্ডো থেকে নিয়ে আসতাম, ইলাস্ট্রেটরের সেম প্রসেস আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। প্রপার্টিস হয়তো বা চলে আসছে, এখান থেকে আমাকে খুঁজে প্যারাগ্রাফটা নিতে হবে। আর প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে ওই কী থাকবে, টেক্সটটা থাকবে। হয়তো আমি এটা সিলেকশনে চলে আসছে, এই জন্য আর আসে নাই। অ্যাক্টিভ হতে পারবে, করতে আমার একটু সময় লাগবে। আমি এখান থেকে প্যারাগ্রাফটা নিতে পারি, অথবা এই ক্যারেক্টারটাও সিলেক্ট করতে পারি। তো ক্যারেক্টারটা সিলেক্ট করলে একসঙ্গে আমার ফন্টের যে প্যানেলটা চলে আসবে। যেভাবে আমরা ফটোশপে ফন্টটা চেঞ্জ করতাম, ওই ফন্টের যে স্টাইলটা চেঞ্জ করতাম, রেগুলার হবে নাকি বোল্ড হবে, এটাও সিলেক্ট করতে পারবো। টেক্সট ক্যারেক্টারে গিয়ে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে একটু সময় নিচ্ছি। এই টেক্সটটাকে আমি চাইলে, আমি যদি চাই যে প্রত্যেকটা লেটার
একটু হচ্ছে ভার্টিক্যালি বড় হবে বা হচ্ছে কি হরিজন্টালি বড় হবে, আমি চাইলে কিন্তু এক একটা লেটারকেও করতে পারি, বা চাইলে আমি এই প্রত্যেকটাকে এখান থেকে স্পেস দিতে পারি। তো আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি প্রথমে হচ্ছে আমি প্রত্যেকটা লেটারে স্পেস দেবো। এর জন্য ভি এটাকে সিলেক্ট করে খেয়াল করেন আমি যখন এখান থেকে সাইজ বাড়াচ্ছি তখন কিন্তু কি প্রত্যেকটা স্পেসে চলে যাচ্ছে। তো আমি এভাবে এখান থেকে একবারে 200 দিতে পারি। যদি আমার কাজ না হয় তো আমি এটাকে আরও নিজের ইচ্ছা মতো কোনো একটা সাইজও লিখতে পারবো। 200 তো এতটুকু হলো, তো আমি একটা আইডিয়া নিয়ে এখান থেকে 1000 দিয়ে দিলাম, দেখি কি হয়। তো অনেক বেশি হয়ে গেছে। তো 1000 যদি বেশি হয়ে যায় আমি একটু কম দিব, যতক্ষণ আমার পারফেক্ট হচ্ছে এখান থেকে সাইজ কম বেশি দিয়ে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। এটাতে আমি মেবি 800 দিয়ে দেখি কী হয়। চাইলে ফন্টের কেসটাকে একটু ছোটো করতে পারি, ফন্টটাকে চেঞ্জও করতে পারি, এখান থেকে অন্য কোনো ফন্টও নিয়ে আসতে পারি। তো আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যখন হচ্ছে আমরা লোগো নিয়ে কাজ করব তখন আমাদেরকে খুব বেশি ফন্ট লাগবে। আপনাদের যে ফ্রি যে ফন্ট সেটটা দিয়ে দিলাম ওইখান থেকে আপনারা খুব ভালো দেখে দেখে লোগো যেগুলো হচ্ছে লোগো নিয়ে রিসার্চ করবেন, ওই লোগোর সঙ্গে সিমিলার রেখে রেখে ফন্টগুলো শুধু ডাউনলোড করবেন। এখন তো হচ্ছে আপনাদের নাম মনেও রাখতে পারে, কিছু নাম আমি অলরেডি বলে দিয়েছিলাম, নেক্সা, লেটো, রুবোটো বা রেলওয়ে, এই নামগুলো আপনাদের বলে দিয়েছিলাম। তো আপনারা এই নাম দিয়েও কাজ করতে পারেন, এই ফন্টগুলো দিয়েও লোগো ডিজাইন করতে পারেন, অথবা হচ্ছে নতুন নতুন তো ফন্ট লাগবে, এজন্য আমি বলি প্রথমে তো ওইখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তো এটা ছিল আমার টেক্সটার। আমি এখান থেকে কিন্তু এই টেক্সটারও একটু হচ্ছে স্পেস বাড়াতে পারি, বা দেখে আপনাদের কী করা যায়। এই লেটারটাকে আমি চাইলে খেয়াল করেন কি এটা কিন্তু হরিজন্টালি বড় হচ্ছে, আমি চাইলে এখান থেকে 100 রাখতে পারি, বা চাইলে আমি প্রত্যেকটা এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি। মানে আপনি টেক্সট নিয়ে এখানে অনেক কাজ করতে পারবেন, যেটা হচ্ছে ফটোশপে আমরা পারতাম না। ফটোশপে আমাদেরকে এখান থেকে খেয়াল করে যখন আমি এটাকে কালার চেঞ্জ করব, এই টেক্সটটাকে যখন সিলেক্ট করলাম কালার চেঞ্জ করার জন্য কিন্তু আমাকে ওই টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাক্টিভ করে দেন হচ্ছে ওইখান থেকে আমাকে কালারটা সিলেক্ট করতে হতো। বাট এখানে কোনো কালার অপশন নাই টেক্সটের জন্য, এখানে ফিল থেকে করতে পারবো। আর সব থেকে যেটা ইজি হয় আমরা আইড্রপার দিয়ে কাজ করলে ভালো। আমি এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আইড্রপার অথবা হচ্ছে এখান থেকে আইড্রপার নিতে পারি। তো আমি আইড্রপার নিলাম, এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করে দিলাম। খেয়াল করছেন আমি কিন্তু আমার ওই কালারটা খুব সহজেই চেঞ্জ করতে পারি। আমাকে বারবার ওই লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে না, আর ফিল কালারে কিন্তু ডাবল ক্লিক করতে হবে না। তো আমি এটা লোগো কালার দিয়ে দিলাম, এক পাশে রেখে দিই। আমরা এই কাজটাকে এটাকে কীভাবে আমরা শেপের মাধ্যমে করতে পারি, এটা আমি চাইলে টেক্সটের মাধ্যমে করতে পারি। এখান থেকে প্রত্যেকটা অংশকে আমি ডিভাইড করতে পারবো না, পারবো। এখানে আমাকে টেক্সটটাকে শুধু সিলেক্ট করে ওই সিমিলার ফন্টটাকে নিয়ে আসতে হবে। এই সিমিলার ফন্টটা যদি আমার এখানে না থাকে তখন হচ্ছে কি আমাকে ডাউনলোড করতে হবে। এই যে আমি প্রত্যেকটাকে চেঞ্জ করে দেখবো যে এই রিলেটেড কোনো ফন্ট আছে কি না, যদি না থাকে তখন হচ্ছে আমাকে কাস্টমাইজ করতে হবে। তো আমি একটা রেগুলার নেই, বোল্ড ফন্ট নিব না, আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। কীভাবে? আমি টেক্সট থেকে কাস্টমাইজ করে প্রথমে যেটা করতে হবে, এটা এখন কিন্তু টেক্সটে আছে, আমি কিন্তু এই টেক্সটটাকে শেপ করতে মানে শেপের মতো কাজ করতে পারবো না, যে কোনো একটা অংশ ডিভাইড করতে পারবো না, বা হচ্ছে এখান থেকে কোনো একটা অংশকে কমেন্ট করতে পারবো না। তো আমাকে প্রথমে কী করতে হবে, এই যে টেক্সটটাকে আমাকে শেপে কনভার্ট করতে হবে। তো আমি এটাকে বা আউটলাইন করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, করার পর যে অপশনটা ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও, এটা দিলে যে কাজটা হয় দেখি আমি আপনাদের, এটাতে ক্লিক করলাম, কি আমি কি করলাম এটা আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি এখন হচ্ছে কাজ করে ফেললাম, ক্রিয়েট আউটলাইন, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। তো খেয়াল করেন প্রত্যেকটা হচ্ছে আলাদা, এখন কিন্তু আর টেক্সট নাই। আমি যখনই হচ্ছে এটাকে সিলেক্ট করবো, এটাকে একটু মুভ করে সরিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আমি যখন একসঙ্গে সিলেক্ট করলাম ওই টাইপ টুলটা কিন্তু আর শো হয় না। এতক্ষণ কিন্তু আমি আপনাদের একটু আনডু করে এটাকে আমি কপি করে রেখে দিই, তাহলে হচ্ছে সবসময় আপনারা বুঝতে পারবেন কী কাজটা করি আমি। এটাকে সিলেক্ট করে একটা আমি সবসময় এই কাজটা করবেন। ইলাস্ট্রেটরের তো হচ্ছে আপনারা লোগোতে কাজ করবেন, তো দেখা যায় কি অনেক কষ্ট করে আপনারা ওই গোল্ডেন রেশিও নিয়ে নিলেন বা হচ্ছে একটা টেক্সট নিয়ে নিলেন, তো নাম খেয়াল করেন নাই, এখান থেকে হচ্ছে একটা টেক্সট নিয়ে কাজ শুরু করে দিলেন। তো কপি করলে যে জিনিসটা হয়, লাইক হচ্ছে আপনি তো হচ্ছে জানেন না কী করবেন, যদি কাজ করার সময় অনেক সময় শেপটা নষ্ট হয়ে যায় তখন তো হচ্ছে আবার আনডুর দিতে তখন তা নিয়ে আসতে হবে। প্রথম অবস্থায় যদি আপনাদের ওই আনডুর সিরিয়ালটা বলে, আমরা যখন হচ্ছে ফটোশপে কাজ করি তখন তো হচ্ছে আমরা যতটুকু মনে আছে আমার যে 20 পর্যন্ত সেট থাকবে,
বাই ডিফল্ট হিসেবে আপনি একটা কাজকে মানে হচ্ছে 20 বার রিপিট করতে পারবেন, 20 বার আন্ডু করতে পারবেন, আগের জায়গায় নিয়ে আসতে পারবেন, এইভাবে একটা সাইজ লেখা থাকে। এটাকে আপনি চাইলে 100 করতে পারেন, 200 করতে পারেন, 50 করতে পারেন। তো আপনার যদি এটা সেট না থাকে তখন দেখা যায় কি ওই 100 বা 200টা হচ্ছে হাইস্ট ছিল, তো আমি চাই ওই 200 হচ্ছে আরও আগে যাবে, তাই তো আরও বেশি আন্ডু করতে হবে, তখন তো আর পারবেন, একটা লিমিটেশন থাকবে ফটোশপ অথবা হচ্ছে ইলাস্ট্রেটরে। তো এই জন্য আমি মনে করি আমি বারবার আউন্ড না করে একটাকে যদি এভাবে আমি ব্যাকআপ হিসেবে রেখে দিই, তখন হচ্ছে একটা আমি চেঞ্জ করতে চাই আবার নিয়ে আসলাম, এটা আমি সবসময় করি। বা একটা হচ্ছে ওই যে সার্কেলগুলো যখন নিয়ে নিই গোল্ডেন রেশিওর জন্য, একটাকে আমি কপি করে রেখে দিই, যেহেতু হচ্ছে প্রেজেন্টেশনে লাগবে, কারণ আমি যে গোল্ডেন রেশিওটা কাজ করলাম এটা তো হচ্ছে প্রুফ দিতে হবে যে এটা আমি গোল্ডেন রেশিও এভাবে আমি সার্কেল দিয়ে করলাম। অনেক সময় দেখবেন গোল্ডেন রেশিও যখন সার্চ করেন প্রত্যেকটা লোগোতে ওই সার্কেলগুলো শো হয়, সার্কেলগুলো অ্যাক্টিভ থাকবে, তো আপনাকে এই কাজটা করতে হবে। তো যেটা বললাম যে এখানে একটা কপি করে রেখে দিই, দেখি কি করতে পারি। এটাকে আমি সিলেক্ট করলাম, তখন কিন্তু কি টাইপ টুলটা অ্যাক্টিভ, এখানে কিন্তু টাইপ টুলের যে বা টেক্সটের যে নামটা বা সবগুলো কিন্তু টাইপ টুলের সাব টুলগুলো কিন্তু শো হচ্ছে। যখন হচ্ছে আমি একটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম অ্যান্ড দেন আনডু করে দিলাম, তখন যে কাজটা হয় আমি একসঙ্গে সিলেক্ট করি কি এখানে কোনো টাইপ টুল নেই, মানে হচ্ছে এই টেক্সটটাকে আমি শেপে কনভার্ট করে ফেললাম, বুঝতে পারছেন? এটাকে এখন আমি শেপ করে ফেললাম, তো আমি যাই চাই এই শেপটাকে করতে পারি। এটাকে আমি চাইলে বড় করতে পারি, এভাবে ছোটো করতে পারি, যে কোনো অংশ ডিভাইড করতে পারি। লাইক হচ্ছে ওই একটা শেপকে বা একটা ইলিপসকে যেভাবে কাজ করতে পারতাম, একটা ইলিপসকে যেভাবে কাজ করতে পারতাম, ঠিক এই কাজটা এখন আমি করতে পারবো। এই যে এখান থেকে কিন্তু আমি চাইলে কি করতে পারি, এখান থেকে ডিভাইড করতে পারি। এই সার্কেলটা যে ইলিপসে নিলাম, এই সার্কেলটা যে আমি কাস্টমাইজ করে করলাম, এবং হচ্ছে এখানে এ অথবা হচ্ছে ও, আমি ওর সঙ্গে কম্বাইন করি, ওর সঙ্গে নিয়ে যাই। এই ও সিলেক্ট করার পর যে সার্কেলটা আসলো, এখানে এই ওটা কিন্তু সেম কাজ, মানে হচ্ছে আমি এটাই বললাম যে টেক্সটটাকে এখন আমরা শেপে কনভার্ট করে ফেললাম। তো এই শেপটাকে আমরা এখন যা ইচ্ছে করতে পারি, অ্যাড করতে পারি, ডিভাইড করতে পারি। তো এই লোগোটার সঙ্গে একটু সিমিলার রাখি, খেয়াল করেন উপরে এই অংশটুকু নাই, বিয়েতে এই অংশটুকুও নাই, আর হচ্ছে সেন্টারে একটা ডিভাইড অংশ। তো আমি এটা কাট করি, এখান থেকে চাইলে আমি অনেকভাবে এটাকে কী করতে পারি, ডিলিট করতে পারি। আমি চাইলে একটা ইলিপস নিতে পারি, অথবা হচ্ছে এখান থেকে আমি ডিসিলেকশন টুল দিয়ে মাইনাস করতে পারি। তো দেখি ডিসিলেকশন টুল দিয়ে মাইনাস করতে পারি কিনা। এখান থেকে মাইনাস টুল, কিবোর্ড থেকে মাইনাস প্রেস করাই মাইনাস হয়ে গেলো। পেন টুলের আমরা জানি পেন টুলের জন্যই কিন্তু ওই ডিসিলেকশনটা কাজ করে। তো এটাকে মাইনাস করে দিলাম, এই অংশ ডিলেট, এই অংশ ডিলেট। তারপর যেটা করতে হবে দেখি কাজ করে কতটুকু, এটাকে আমি কাস্টমাইজ করব। মনে হয় না একটা ভালো কাজ করবে, এই এতটুকু জায়গায় আমাকে প্লাস করে আবার কাজ করতে হবে। হ্যাঁ পারবো, চাইলে তো পারবো। এখান থেকে শুধু এটাকে নিয়ে আসলে আমি বুঝতে পারবো কতটুকু আমাকে কার্ভ করতে হবে। এটাকে এই পাশে রেখে দিই, এই অংশটুকু একটু চেঞ্জ, তাই না? তো আমি মনে করবো যে এখান থেকে কার্ভ না করে আমরা অন্য একটা প্রসেসে করতে পারি। এটাকে আমি রেখে দিই, আনডু করে কন্ট্রোল জেড দিয়ে আমি একটা সার্কেল নিয়ে নিই। আর সার্কেল নেওয়ার সময় কিন্তু আমাকে মাস্ট বি লক করতে হবে। তো এখান থেকে যে কাজটা করতে পারি,
বিল্ডার টুল নিয়ে শিফট দিলে শিফট কর্নার শিফট এম দিলে ওই শেপ বিল্ডার টুলটা চলে আসবে। দেখা যায় কী করা যায়, এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম, এই তো ব্লক হয় না দেখি মাইনাসটা পুরোটা ডিলিট হয়ে গেল। আমি এখান থেকে এটাকে ধরে আমি চাইলে সে বিল্ডার টুল দিয়ে অল্টার দিয়ে মাইনাস করতে পারি, অথবা হচ্ছে এখানে এসে ডিভাইড করতে পারি পাথফাইন্ডারে। তো আমি মনে করলাম এটাই করি, মাইনাস করে দিলাম, কাজ শেষ আমার। এটাকে দেখি ডিলিট করে কী হয়, শুধু এই জায়গাটাকে একটু কাস্টম করতে হবে। আমি এটাকে ধরলাম, ডিসিলেকশন টুল নিলাম, এটাকে মাইনাস করে দিয়ে দিই, ডিলিট হয়ে যাবে। দেখুন তো এবার হয় কিনা, বা আমি চাইলে এর থেকে আরেকটু অংশ কাট করতে পারি। এই জায়গাটাকে ডিসিলেকশন টুল দিয়ে মুখ টুল দেওয়া তো হবে না, এটাকে চাইলে একটু পরিমাণ বাড়াতে পারি। আমি মনে করি এখন পারফেক্ট, না হলে আবার কিছুটা পরিমাণ করতে পারি। তো এ হয়ে গেল, এর কাছে সেম প্রসেসে আমি চাইলে কী করতে পারি, এটাকে ডিসিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই অংশটুকু ডিলিট করতে পারি, পরে কাস্টমাইজ করতে পারি, অথবা হচ্ছে একটা ইলিপস নিয়ে এই এতটুকু অংশকে বাদ দিতে পারি। আমি একটা ইলিপসও নিতে পারি, আবার চাইলে এই শেপটাকে কপি করে এখান থেকে আমি কী করতে পারি, ডিভাইড করতে পারি। এখন থেকে কী করা যায়, এখান থেকে আমি আগের প্রসেসও করে নিই, একটা ইলিপস নিয়ে ডিলিট করে দিই। শুধুমাত্র আমি ডিভাইডের জন্য লক করি, আর হচ্ছে আমার শেপটা খারাপ থাকে। মেকশোর করি এটা, বিল্ডার টুল অল্টার প্রেস, এটাকে ডিলিট, অনেক বেশি ছোট নিয়ে নিলাম, হয়তো বা এদিকে বেশি চলে আসছে। আনডু করি, সেম প্রসেস, ডিসিলেকশন টুল দিয়ে এটাকে মাইনাস করে দিই। ডিসিলেকশন টুল নিয়ে কিবোর্ড থেকে মাইনাস প্রেস করলাম, অ্যান্ড দেন ডিলিট করে এটাকে মাইনাস করে দিলাম। যদি মনে হয় এই জায়গায় বেশি হয়ে গেছে, আমি এটাকে কাট করতে পারবো, অথবা ডিসিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টটাকে শুধু সিলেক্ট করে এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। কি ওই শেপটার মতো আমরা করে ফেললাম, একটা টেক্সট নিয়েছিলাম, টেক্সটটাকে দেন আমি হচ্ছে আউটলাইন করি, আউটলাইন করার পর যতটুকু অংশ আমাকে মাইনাস করতে হয়, আমি চাইলে এটাকে ইলিপস নিয়ে মাইনাস করতে পারি, অথবা হচ্ছে এই শেপটাকে কপি করে ওইটাতে ডিভাইড করতে পারি, অথবা হচ্ছে ডিসিলেকশন টুল দিয়ে শুধু ওই বাড়তি অংশটুকুকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দিলেও হবে। এখন যে কাজটা করতে হবে, যে এই আমার সেন্টারে একটা ডিভাইড অংশ দিতে হবে। তো আমি চাইলে খুব সহজে লাইন টুল দিয়ে করতে পারি, অথবা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়েও করতে পারি। তো দেখি এটাকে আমি কপি করে রেখে দেবো, কারণ কাজের ক্ষেত্রে হয়তো বা আমার এটাও লাগতে পারে, বা হচ্ছে যদি আমি ভালো করে ডিভাইড না করি, তাহলে হচ্ছে আমার শেপটাকে আবার ফিরে পাই। আবার প্রথম থেকে বলি, একটা রেক্টেঙ্গেল ডিলিট করে দিই। তো এটা কপি করার পর আমি চাইলে কী করতে পারি, লাইন টুল অথবা হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে এই সেন্টারটাকে আমি ডিভাইড করতে পারি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর সেন্টার থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করব।
নিয়ে নিলাম। তো সবগুলোকে সিলেক্ট করে এখন যে কাজটা করব আমি শেপ বিল্ডার টুলে করতে পারি, আর অথবা হচ্ছে কি ওই পাথফাইন্ডারও করতে পারি। তো পাথফাইন্ডার কাজ করলে যেটা হয় যে আমি ডিভাইড দিয়ে দিলাম, ডিভাইড দেওয়ার পর আমাকে আনগ্রুপ করতে হবে, দেন আমাকে একটা একটা করে সিলেক্ট করে ওই অংশটাকে ডিলিট করতে হবে। যে সেন্টার থেকে আমি ডিভাইডটা করলাম এটাকে পুরোটাকে আমাকে সিলেক্ট করে দেন ডিলিট করতে হবে। তো এটা মনে করি অনেকটা ট্রাফ হয়ে যায়, বা ট্রাফ করতে হচ্ছে একটু সময় লাগবে, যেমন কিছুই নেই, ডিভাইড করে শুধু সিলেকশন করে ডিলিট করতে হবে আমাকে। আর যদি শেপ বিল্ডার দিয়ে করতাম তখন শুধু অল্টার প্রেস করলে কী হতো, ওই আমাকে আর এটাকে ধরে ধরে আর সিলেক্ট করে ডিলিট করতে হতো না। এই তো আমি সবগুলোকে সিলেক্ট করে ফেললাম, তারপর ব্যাক স্পেস দিলাম, ডিলিট হয়ে গেল। তো এই কাজটাকে আমি চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজে করতে পারতাম। আমি একটু আন্ডু করি, আমি কন্ট্রোল জে দিয়ে আন্ডু করে এই শেপ অবধি রেখে দিলাম। সেন্টার নিয়ে আসলাম, সবগুলোকে এখানে সিলেক্ট, দেন শেপ বিল্ডার টুল, তারপর খেয়াল করেন শুধু আমি চাইলে আমি একবার এটাকে ড্র্যাগ করে আমি অল্টার প্রেস করে রাখলাম এবং হচ্ছে ড্র্যাগ করে আমাকে একবার কিন্তু করলেই হয়ে যাবে, বা যদি মনে হয় না একবার পারবো না তো আমি একটু একটু করে করতে পারি। এই তো এটা কিন্তু সহজ, মানে আমাকে একবার ডিভাইড করতে হচ্ছে না, আবার হচ্ছে আনগ্রুপ করে প্রত্যেকটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করার থেকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে সেন্টার থেকে এগুলোকে ডিলিট করে দিয়ে দিলাম। এই তো কাজ হয়ে গেল। খেয়াল করেন এই অ্যাপোলো লোগোতে একটা সার্কেল এবং হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। তো আমরা তো জানি এলিপস দিয়ে একটা সার্কেল করতে পারবো এবং ওই সার্কেলে গ্রেডিয়েন্ট কালারটাও দিয়ে দিতে পারবো। এটাকে আমি মুভ করার আগে এই সাইডের একটা এলিপস নিয়ে নিই, আমি এল প্রেস করে এলিপস নিয়ে আসলাম, অথবা হচ্ছে টুলবার থেকে এলিপসটা নিয়ে আসতে পারতাম। ওকে, নিয়ে নিলাম। তো এটা নেওয়ার কাজ শেষ। আমি চাই কি ওই নিচের যে ছিল অ শেপটা আমি যেটাকে ডিভাইড করি ওইটাকে আমি ডিলিট করব। তো এখন হচ্ছে এটাকে আবার হচ্ছে মুভ না করে আমি চাই এই শেপটা এই জায়গায় থাকবে, আর আমি হচ্ছে নিচের শেপটাকে নিয়ে কাজ করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হাইড করে দিই, কন্ট্রোল টি দিয়ে হাইড করে ফেললাম। এখন হচ্ছে এটাকে আমি যদি সিলেক্ট করে ডিলিট করে দিই, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি সেম জায়গাতে নিয়ে আসলাম। কেন এই কাজটা করলাম একটু আন্ডার করে বলি, যে এটাকে আমার যখন আবার বলি এই প্রসেসটা কেন করলাম আমি বলি। যখন হচ্ছে আমি চাই এই শেপটাতে অনেক সময় লোগোর কিন্তু আমরা কি করি ওই চাই যে সেম শেপে থাকবে বা হচ্ছে ওই জায়গাটাতে থাকবে, আমি মুভ করবো না, মুভ করলে আমার হচ্ছে পরবর্তীতে নিয়ে আসলে আমি ওই সাইজটা তাই বসাতে পারবো না, একটা কনফিউশন থেকে যাবে বা হচ্ছে আমার সাইজটাও ঠিক থাকবে না। তো আমি এটাকে মুভ করে আবার এটাকে ডিলিট করে আবার সেম জায়গাতে নিয়ে আসলাম, বাট দেখলাম কি ওই পারফেক্টটা বসাতে কোথায় ছিল আমি বুঝতে পারলাম না। তো এই জন্য এই কাজটা করতে হয় যে আমার সাইজ ঠিক থাকবে এবং শেপও ঠিক জায়গায় থাকবে। এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, তারপর ওই আমার যে ইলিপসটা ছিল এটা হাইড হয়ে গেল, বাট এই জায়গায় থাকবে শুধু হাইড এখন শো হবে না। তো এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, দেন এটাকে হাইড ছিল, এখন হচ্ছে আমি আবার নিয়ে আসতে চাই, তো কন্ট্রোল অল্টার 3 এটা পুনরায় ওই জায়গাতে চলে আসলো। তো এখন চাই আমি কী করবো, এটাকে চাইলে ছোটো করতে পারি, একটু সামান্য পরিমাণ ছোটো করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। তো ইলাস্ট্রেটরের যে সুবিধাটা পাওয়া যায় এখান থেকে আমি ফিল কালার, গ্রেডিয়েন্ট এবং হচ্ছে নাম তিনটাতেই অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে যে কোনো সময় স্ট্রোকে কনভার্ট করতে পারি। খেয়াল করেন এটা সিলেক্ট ছিল ফিল্ডে, আমি শিফট এক্স দিলাম, স্ট্রোকে কনভার্ট হয়ে গেলো, আবার হচ্ছে শিফট এক্স প্রেস করলাম, আবার ফিলে চলে আসলো। এভাবে আমি শিফট এক্স দিয়ে কনভার্ট করতে পারি, অথবা এইভাবে ক্লিক করেও এই কার্সারটাতে আমি কনভার্ট করতে পারি। তো আমি চাই এখন গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্টটা হচ্ছে এখান থেকে দিতে পারি, গ্রেডিয়েন্ট টুল দিয়েও দিতে পারি। তো অলরেডি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন যে লোগো থেকে আমি কপি করব গ্রেডিয়েন্ট কালারটা, ওই কালারটা আমার লাগবে। তো আমি এক কাজ করি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ফিল কালার থাকবে। তো আমি আইড্রপার দিয়ে এই বর্ডার থেকে ড্র্যাগ এরিয়াটা নিয়ে আসলাম, এটাতে ক্লিক করলে পেয়ে যাবো কালারটা। তারপর এটাকে আমি আবার নতুন করে ক্লিক না করে আমি অল্টার প্রেস করে আমি এক পাশে রেখে দিলাম, আইড্রপার নিলাম, নেওয়ার পর আমি সেন্টারে ক্লিক করলাম, ওই কালারটাকে নিয়ে আসা। এই দুটো কালারে হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং এই গ্রেডিয়েন্টটা আমাকে একটু হেল্প করেন যে এই গ্রেডিয়েন্টটা কোন টাইপের, গ্রেডিয়েন্টের স্টাইলটা কি। আমরা ফটোশপে পাঁচ ধরনের গ্রেডিয়েন্ট দেখছিলাম, যে লিনিয়ার, রেডিয়াল, তারপর হচ্ছে রিফ্লেক্ট, ডায়মন্ড, আর ছিল অ্যাঙ্গেল মেবি। তো পাঁচটা ছিল। আর ইলাস্ট্রেটরে আমি গতকালকে বলছিলাম যে ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট কয় ধরনের পাবো, কারো মনে নেই? আচ্ছা
আচ্ছা অন্তর আপনি বলেন গ্রেডিয়েন্ট হচ্ছে ইলাস্ট্রেটর কত ধরনের পাবেন? আচ্ছা কি কি? আচ্ছা, তো লিনিয়ার এবং হচ্ছে রেডিয়াল এই দুটার মধ্যে এই যে লোগোটা, এই যে সার্কেলে যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা হলো, এখানে কোন ধরনের হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়? গ্রেডিয়েন্টের স্টাইলটা কি, লিনিয়ার নাকি হচ্ছে রেডিয়াল? এখানে এখানে আপনার আমি আপনি দুটো ক্লাস টেস্ট করতে না, হ্যাঁ একটা যদি বলছে একটু ডার্ক, একটা একটু ডার্ক, একটা একটু হালকা। এই হালকাটা হবে ওই গ্রেডিয়েন্টের দিকে একটা হোয়াইট আছে, একটা ব্ল্যাক আছে। এটা এটা আলাদা, এই এফেক্টটা আলাদা দেওয়া হয়েছে। আপনি টোটাল এটাকে মনে করেন এই যে সার্কেলটা, এই অংশটা হচ্ছে উপরে, হ্যাঁ রেডিয়ালে পড়বে, মানে হচ্ছে ওই সেন্টার থেকে কোনো একটা গ্রেডিয়েন্টের কালার এফেক্টটা পড়বে, ঠিক আছে? তো আমরা ওই যেহেতু আমরা গ্রেডিয়েন্টও ধরে ফেললাম, কালারগুলো নিয়ে নিলাম, তো এক কাজ করে এগুলোকে নিয়ে যাই, নিয়ে আমরা আমাদের গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। তো আমি গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপর গ্রেডিয়েন্ট টুলের জন্য আমাকে জি অথবা হচ্ছে টুলবার থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারবো। তো আমি শর্টকাট কমান্ড সবসময় ইউজ করি, তো আমি এখান থেকে কমান্ড দিলাম জি, আমার ওই গ্রেডিয়েন্ট লাইনটা চলে আসলো। তো খুব সহজে কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো গ্রেডিয়েন্টের কালার, বা খুব সহজে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারবো, যেটা হচ্ছে আমরা চাইলেও ফটোশপে পারতাম না। ফটোশপে আমাদেরকে ব্লান্ডিং অপশনে যেতে হতো, চেঞ্জ করতে হলে কালার চেঞ্জ করতে হলো ব্লান্ডিং অপশনে, অথবা এখান থেকে যদি করতাম তো আমাদেরকে 3-4টা স্টেপ ফলো করতে হতো, আপনারা খেয়াল করে দেবেন। তো এখানে আমি শুধু ক্লিক করলাম, আমি সহজ করে বলে দিলাম, কারণ এখানেও কিন্তু অনেক টেকনিক আছে, ওগুলো আপনারা ফলো করতে পারবেন, যে এখানে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক ফটোশপের ব্লান্ডিং অপশনের মতোই। বাট আমি চাই এত ঝামেলা না করে আমি শর্টকাটে বলে দিই, শর্টকাট কমান্ডগুলো যেহেতু ইউজ করি আপনাদেরকেও এই টেকনিকগুলো বলি। তো আমি জি প্রেস করলাম, চলে আসলো লাইনটা, এটাতে অ্যাক্টিভ করলাম। তারপর হচ্ছে আমাকে মেকশিওর করতে হবে যে আমি কোন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম। এই গ্রেডিয়েন্টটা কিন্তু লিনিয়ার, তো আমি রেডিয়ালটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখন কিন্তু ওই সেন্টার থেকে কালারটা হচ্ছে, তো এখান থেকে এসে ডার্কটা আমি প্রথম অবস্থা আমি আবার বলি কি করলাম, এখানে জি ছিল মানে হচ্ছে গ্রেডিয়েন্টের লাইনটা, আমি কালারটাকে ক্লিক করে অ্যাক্টিভ করলাম, দেন আমি কিবোর্ড থেকে আই অথবা এখান থেকে আইডোপারটা নিতে পারি। তো কিবোর্ড থেকে আই প্রেস করার পর আইডোপারটা সিলেক্ট হয়ে গেল, শুধু আমি এখানে শিফট ধরে ক্লিক করতে হবে। তো আমি বলি শিফট ধরে ক্লিক না করলে কি হবে, শিফট ধরে যদি ক্লিক না করি তো এই সলিড কালার, যেহেতু আমি জানি যে আইডোপার দিয়ে যখন কোনো একটা টুলস থেকে আমি কোনো আইডোপার দিয়ে যখন কোনো একটা শেপকে কিছু থেকে হচ্ছে আমি ক্লিক করবো, তখন ওই শেপটার কালার বা হচ্ছে ওই টেক্সটটা চলে আসবে। টেক্সটের ক্ষেত্রেও সেম, টেক্সটের ক্ষেত্রেও খেয়াল করেন, এখানে যদি আমি এটাকে আইডোপার দিয়ে নিচের যে টেক্সটটাকে খেয়াল করেন, এখানে আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আইটা চলে আসলো, দেন আমি এই টেক্সটটাতে ক্লিক করলাম, কি ওই সাইজ অনুযায়ী কিন্তু হয়ে গেছে, ওই সেম কালার এবং সেম সাইজ হয়ে গেল। তো আইডোপারটা হচ্ছে কালার পিক না, ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে যে কোনো শেপও পিক করে নেয়, মানে টেক্সট করতে পারে, অথবা হচ্ছে গ্রেডিয়েন্ট ছিল, এখন কিন্তু কি ওই সলিড কালারটা চলে আসছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে ওই যখন হচ্ছে কালারটা অ্যাক্টিভ করি এবং আইডোপার দিয়ে কালারটা পিক করে তখন শিফটটাকে প্রেস করতে হয়। শিফটটাকে করলে কী কাজটা হয় যে এখানে যে গ্রেডিয়েন্টের যে সলিড কালারটা ছিল ওই কালারটা এখান থেকে চলে আসবে, আমার এখানে সলিড কালারটা অ্যাপ্লাই হবে না। তো আপনাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যেন শিফট ধরে এখানে ক্লিক করে, শিফটটা আগে ধরবো, তারপর হচ্ছে মাউস দিয়ে ক্লিক করবো, এই তো আমার গ্রেডিয়েন্টের কালার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল। তখন যা কাজটা করতে হবে আবার হচ্ছে গ্রেডিয়েন্ট লাইনটাকে অ্যাক্টিভ করতে হবে, কালারটাকে সিলেক্ট করলাম, এখন আমি হোয়াইট কালারটাকে ইয়েলো কালার দিয়ে দেবো, সেম প্রসেস, আইডোপার শিফট ধরে আইটাকে দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এটাতে একটু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো ম্যানুয়ালি, আমি এখান থেকে কম বেশি দিতে পারি, কম দিতে পারি, বেশি দিতে পারি। এই গ্রেডিয়েন্টটাকে আবার প্রথম অবস্থায় আমি আবার কিন্তু কি ইচ্ছে অনুযায়ী ওই কালারটাকে দিতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো আমি মনে করি হয়ে গেছে, এতটুকু থাক। অলরেডি হচ্ছে আমি গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করে ফেললাম, এগুলো ছিল ব্ল্যাক, তো আমি সব আবার সিলেক্ট করে একসঙ্গে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে আইডোপার দিয়ে এখান থেকেও কালারটা নিতে পারি। এখন কিন্তু ওই টেক্সটটা আসবে না, কারণ যেহেতু এই অ্যাপোলোটা হচ্ছে এখন শেপে কনভার্ট করে ফেলছে, এটা কিন্তু এখন টেক্সট না। তো প্রায় কিন্তু আমাদের লোগো কমপ্লিট। এখন শুধু ওই যে একটা কালার ছিল, একটা শেপ ছিল উপরে, এই হোয়াইট সার্কেলটা, এটাকে কীভাবে নেব, আমি চাইলে এটাকে আবার আলাদা কী করতে পারি, কপি করে রেখে দিতে পারি কাজের ক্ষেত্রে, বা হচ্ছে আমি চাইলে এখানেও কাজ করতে পারি।
তো আমি হচ্ছে একটা কী নেব, সার্কেল নেই, যেহেতু এখানে সার্কেল ছিল, বা অথবা এখান থেকে কিন্তু আমি কপি করতে পারি, ওই সার্কেলটাকে আমি এখান থেকেও কপি করে নিয়ে আসতে পারি। এতটুকু দিলেই হয়ে যাবে। এল ইলিপস, আমি একটা স্কোয়ার শেপ নিলাম, নিয়ে চাই যে আমার যে কালারটা এটা হোয়াইট দিব, এবং চাই এতটুকু এফেক্ট করবে। আমি একটু সিলেক্ট করি, দুটো সিলেক্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি চাই এই অংশটাতে হচ্ছে আমার ওই হোয়াইট এরিয়া থাকবে, এগুলো আমি মাইনাস করে দেবো। আমি তো খুব সহজে জানি যে আমি এখান থেকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, অথবা হচ্ছে সেই বিল্ডার দিয়ে খুব সহজে ম্যানেজ করতে পারি। তো এর আগে যে কাজটা করতে হবে আপনারা খেয়াল করেন, যখন হচ্ছে আমি একসঙ্গে সিলেক্ট করলাম এবং হচ্ছে ডিভাইড অথবা শেপ বিল্ডার টুল দিয়ে শিফট এম দিয়ে আমি যখন এটাকে ডিভাইড করে ফেললাম, খুব সহজে কিন্তু ডিভাইড হয়ে গেল। এখন আমি যে কাজটা করি, কন্ট্রোল জেড, এটাকে এখন আমাকে হোয়াইট কালার দিতে হবে। দ্যাটস মিন আমি এখানে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি এটা থেকে অপাসিটি কম দিলে আমি মনে করি যে ভালো হবে। খেয়াল করছেন, আমি কম দিলাম, যতটুকু হচ্ছে আমার লোগোর এফেক্টটা পড়ে। আমি দেখলাম কি ওই আপনাদের স্কিনে এতটা ভালো এফেক্ট আসে না, বাট আমার এখান থেকে কিন্তু আমি হচ্ছে কাজ করতেছি, আমার এফেক্টটা ভালোই আসছে। তো দেখবেন আপনারা যখন কাজ করেন কতটুকু হোয়াইট আপনারা চান, বা কতটুকু অপাসিটি কমাতে চান বা দিতে চান। আমি এখান থেকে 20টা মনে করি পারফেক্ট, তারপরও যদি একটু কম দিতে চাই কম দিতে পারি, তার 20টাই পারফেক্ট। এই তো আমি কিন্তু লোগোটা ডিজাইন করে ফেললাম। তো লোগোটা খেয়াল করেন, এখানে যে টেক্সটটা, ফিটনেসের যে টেক্সটটা, এই টেক্সটের সঙ্গে কিন্তু আমার এই টেক্সটটা মিল নেই। যখন হচ্ছে আমরা কপি করি, আমরা তো হচ্ছে প্রথম অবস্থায় সবগুলো লোগোকে আমরা কপি করব। তো এখন কপি করার ক্ষেত্রে তো হচ্ছে টেক্সটটাকে আমাকে সিমিলার রাখতে হবে। তো এখন যে কাজটা করবো, আমি এখান থেকে এটাকে পাশে নিয়ে আসি। আমি অলরেডি হচ্ছে এটা কাজ করে ফেলছি। আর কাজ করার সময় আপনারা সবসময় সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি যেহেতু এখন হচ্ছে এটা আমার লাগবে না, শুধু আপনাদের জন্য, তো সেভ দিলাম না, বাট আপনারা কাজ করার সময় সবসময় সেভ দিবেন। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে পি এবং এর যে হচ্ছে রেক্টেঙ্গেল বা হচ্ছে যে এই যে সাইজটা, এটা কিন্তু সমান। এখানে মনে হচ্ছে কি খুব বেশি, তো আমি চাইলে এটাকেও ডিভাইড করতে পারি। খুব সহজে আমি লাইন টুল দিয়ে ডিভাইড করতে পারি, অথবা আবার হচ্ছে এটাকে সিলেক্ট করে, আমি মনে করি লাইন টুলটা এখানে ভালো, আপনি আপনার ওই যে সাইজ অনুযায়ী সিলেক্ট করে ফেলবেন। আমি চাই এতটুকু ডিভাইড হবে, বা আমি চাইলে একটু নিচেও নিতে পারি। তো দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার ভালো লাগে সেই বিল্ডার, কারণ আমি মনে করি যে সেই বিল্ডার দিয়ে খুব তাড়াতাড়ি করা যায়। সব কাজে আবার হচ্ছে সেই বিল্ডার দিয়ে হয় না, পাথফাইন্ডার নিতে হয়। তো আমি মনে করি সেই বিল্ডার যেহেতু হয়ে যাচ্ছে, আমি ডিলিট করে দিই। এই তো কিছুটা আমি কম দিয়ে দিলাম, আমার এগুলো ঠিক আছে। শুধু এই জায়গাটাতে আমি টেক্সটটাকে এখন এক কাজ করে এটাকে এর পাশে নিয়ে নিই, দেখি। মানে আমি একদম কি করলাম, কপি যে হচ্ছে যে কপি, মানে হচ্ছে কতটা হচ্ছে ছবি পদ্ধতি করা যায়, এটাকে আমি একদম নিয়ে এসে আমি বললাম যে এখানে অ্যাপ্লাই করা যায়। আর আমার হচ্ছে বারবার টেক্সটটাকে নিয়ে না আসে, একবারে নিয়ে এসে আমি এখন যত ইচ্ছে আমি করতে পারি। আপনি একটু খেয়াল করবেন তো টেক্সটার সঙ্গে মিলে কিনা। আমার কাছে অনেক ফন্টে এখানে আছে, মানে টেক্সটের নামটা আমি ভুলে গেলাম, হয়তো বা অলিম্পিকের বা হচ্ছে হিরো কোনো টেক্সট হবে। আমি এভাবে কাজ কর, এই তো আমি মনে করি এটা পারফেক্ট, তাই না? তো নেক্সার লাইটটাই হয়ে গেল। আমি কাজ করতে পারি, এটাতে ক্লিক করে নেক্সারটা নিয়ে নিলাম, আবার না নিয়ে এসে এখান থেকে কাজ করে ফেললাম। চাইলে একটু ছোটো দিতে পারি, এই টেক্সটটাকে একটু সাইজ ছোটো করে দিই। তো খেয়াল করেন তো আমার একদম পারফেক্ট হলো কি না। আমি এটাকে ডিলিট করে দিই, কাজ শেষ, সব ডিলিট। এখন আপনারা বলুন এই লোগো এবং হচ্ছে এই লোগোটা সেম হলো কিনা, এগুলো আমি ডিলিট করে দিই। সব ডিলিট না করে পাশে রাখতে পারি। এটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, ঠিক ইলাস্ট্রেটর ফটোশপের মতো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি সামান্য পরিমাণ একটু বড় করে দিলাম। এখন হচ্ছে এভাবে কিন্তু সেন্টার করলে কি সেন্টার হবে না। আমি লোগোটাকে কাজ করলাম, এখন আমি প্রেজেন্টেশন করব। তো প্রেজেন্টেশন করার জন্য তো আমাদেরকে ফটোশপে আসতে হবে, মকআপ করতে হবে। তো আমি মকআপ করার আগে হচ্ছে আমাকে পিএনজি সেট করতে হবে মকআপের সবাই। আমরা সবসময় কিন্তু ওই যখন বিজনেস কার্ডটা মকআপ করি তখন কিন্তু জেপিজি নিয়েছিলাম। কারণ কি জেপিজি নেওয়ার কারণটা ছিল, কারণ বিজনেস কার্ডটাতে আমরা সলিড কালার অ্যাপ্লাই করি বা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকে, এই জন্য আমরা ওই কালারটা নিই, জেপিজি নিই। তো যখন আমরা লোগো প্রেজেন্টেশন করি তখন মকআপের ক্ষেত্রে আমরা পিএনজিটা নেই, কারণ হচ্ছে এই যে হোয়াইট থাকবে আপনার এখানে, তো কিন্তু ওই আউটপুটটা হোয়াইট, তো যদি জেপিজি নেই তখন হচ্ছে হোয়াইট থাকবে। আমি যে কোনো জায়গায় যখন নিয়ে প্রেজেন্টেশন করবো তখন হচ্ছে ওই হোয়াইটের জন্য আপনার
মকআপটা ভালো আসবে না। তো এটাকে গ্রুপ করার পর আমি এটাকে সেন্টার করতে পারি। এভাবে কিন্তু করলে ওই সেন্টারটা আসে না। তো আমি এখান থেকে আমাকে ওই 8 ফুটের সঙ্গে অ্যালাইনটা করতে হয়। মানে এখান থেকে হচ্ছে আমি 8 ফুটের সঙ্গে অ্যালাইনটা করবো, এখানেও 3টা অপশন থাকবে। সিলেকশন মানে হচ্ছে একটা সিলেকশনের মধ্যে যদি আপনি অ্যালাইন করতে চান সেন্টার, অথবা হচ্ছে যে কোনো এক পাশ থেকে করতে পারেন, অথবা হচ্ছে অনেকগুলো অবজেক্ট যখন সিলেক্ট করে যে কোনো একটাকে লক করে, এই জন্য কিটা ইউজ করা হয়, লক করে ওই অনুযায়ী হচ্ছে আপনারা কী করতে পারেন, এটাকে অ্যালাইন করতে পারেন। তো আমি এখন চাই আর্টবোর্ডের সঙ্গে, যেহেতু হচ্ছে এখানে আমি অন্য কিছু নেব না, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি চাই সেন্টারে। এখানে কিন্তু প্রত্যেকটাই কি আছে, অপশন আছে। আপনি চাইলে কি লেফটে হরিজন্টালে করতে পারেন, তারপর হচ্ছে এখান থেকে রাইট করতে পারেন, যখন আপনার প্রয়োজন হবে তখন করতে পারেন। আমি ভার্টিক্যালে করতে পারি, ভার্টিক্যালে আপ ডাউন হচ্ছে সেন্টার। এই তো আমি চাই, কিন্তু প্রথমে আমি এক ক্লিকই করতে পারতাম, বাট আপনার শুধু বোঝানোর জন্য এখান থেকে আপনারা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে যদি সেন্টার চান তখন হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এই তো আমার পারফেক্ট একদম লোগো হয়ে গেল। এটার সঙ্গে মিল রেখে এখন আমি সেভ করব। সেভ করাটা হচ্ছে অলরেডি আমি গত ক্লাসে বলে দিলাম যে এখান থেকে সেভ এসে গিয়ে আমি চেয়ে হচ্ছে সবসময় আমার ওই লোগোর ক্ষেত্রে আমার তো হচ্ছে মেন ফাইল থাকবে, এই ফাইলটা থাকবে। আমরা এখানে পিএইচডি ফাইল পাবো না, আমাদেরকে এই ফাইল করতে হয়। তো আমি এইটা সিলেক্ট করে রাখলাম। আর পরবর্তীতে ক্লায়েন্টকে যখন প্রিন্ট করা যাবে তখন তো হচ্ছে পিডিএফ দিব। তো আমি এখান থেকে এআই এখানে নাম দিয়ে দিই, লোগোর নাম, সরি একটা সেভ। এখানে যে একটা অপশন, আমরা যখন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরটা কাজ করলাম CS6-এ, তাই না? আমি CS6-এ কাজ করলাম, অথবা হচ্ছে 14-এ কাজ করলাম, অথবা হচ্ছে কি 15-এ কাজ করলাম। আমি CS6-এ কাজ করতেছি, আচ্ছা থাকলেই হলো। তো CS6-এ কাজ করি, অথবা সিসি যে কোনো একটা ভার্সনে কাজ করলাম। তো এখান থেকে একটা অপশন আছে, আপনার ভার্সনটাকে সিলেক্ট করে দেওয়ার একটা অপশন আছে। খেয়াল করে যখন আমি এটাতে ক্লিক করলাম, CS6, তারপর হচ্ছে CS5, 4 প্রত্যেকটাই দেওয়া আছে। এখানে ইলাস্ট্রেটর 10, 9, 8 সবগুলো কিন্তু দেওয়া আছে। বাট আমি যখন কাজ করি, যারা হচ্ছে সিসি সবার কিন্তু সাপোর্ট করবে, সিসি সবার সাপোর্ট করবে। আমার এই সফটওয়্যারটা হচ্ছে 19-এ, তো 19, 20 অথবা হচ্ছে 18 সবার সাপোর্ট করবে। তো এখানে এটা সিলেক্ট করে দিলে ভালো হয়। কেন আমি বলি যে আমরা যদি CS6-এ কাজ করি, CS6-এ কাজ করলাম, আপনারা জানেন যে সিসি থেকে CS6টা হচ্ছে ওল্ড ভার্সন, বা হচ্ছে কাজটাও কিন্তু অনেক কি ডিফারেন্স আছে, বা সিসি ভার্সনের কিন্তু সবগুলা ভালো না। মানে 10 থেকে 10, 9, 8 এখান থেকে কিন্তু 14 থেকে ভালো কাজ পাওয়া যাবে, টুলসের প্রসেস ভালো সাপোর্ট করবে। তো এই জন্য এখান থেকে আমি শর্টকাটে বলে দিই, এত কিছু বললে আপনার বুঝবেন না। ইলাস্ট্রেটর 10টা সিলেক্ট করে দেওয়া ভালো, কারণ এই ইলাস্ট্রেটর 10 সব জায়গায় সাপোর্ট করবে। সব জায়গায় হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে না, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি যখন একটা লোগো এই কালারে করে ফেলেন, এখান থেকে আমার যে সফটওয়্যার থেকে বা আমি যে কাজ করতেছি যথেষ্ট পরিমাণ ব্রাইট একটা কালার, খুব ভালো একটা কালার শো হচ্ছে। আপনাদের হয়তো বা ওই স্ক্যানের কারণে আপনারা হয়তো বা হচ্ছে একটু হচ্ছে লাইট হতে পারে, একটু হচ্ছে ব্রাইট হতে পারে, মানে এটা হয়। তো যদি আমি এখান থেকে ওই ইলাস্ট্রেটর 10টা সিলেক্ট করে দিই, তো সবসময় যে কোনো হচ্ছে সফটওয়্যারে আপনার এটা অ্যালাউ করবে, বা আপনার কালার চেঞ্জ হবে না, সব কিছু ঠিক থাকবে। বা আপনি একটা টেক্সট নিয়ে নিলেন, সরি শেপ টেপ যা যা ছিল সব ঠিক থাকবে। আমি আবার লিখতে হয় এখানে হলো এআই। তো এটা কখন করি আমি বলি, যখন হচ্ছে ক্লায়েন্টের জন্য আমরা কাজ করি, ক্লায়েন্টের জন্য কোনো লোগো করি, তো এখান থেকে আমি 10টা সিলেক্ট করে দিই, তাহলে যে কোনো ভার্সনে হচ্ছে ইউজ করতে পারবেন, বা কালার সব ঠিক থাকবে। এই যে সেভিং টু এর লিটারেসি ফরম্যাট কনভার্ট, আচ্ছা ওকে, এগুলো হচ্ছে এত বেশি করে লাভ নেই। 72 PPI লেস দেন। তো আপনার এখান থেকে 10টা সবসময় সিলেক্ট করবেন না, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন 10টাকে সিলেক্ট করবেন। আপাতত ইলাস্ট্রেটর সিসিটাই থাকবে, দেন ওকে, আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। এখন যে কাজটা করব, আমি জেপিজি একবার সেভ করব এবং হচ্ছে পিএনজির জন্য সেভ করব। তো সেভের জন্য যে কাজটা করা হয়, ফাইল থেকে যদি আপনি চান যে যেহেতু এটা হচ্ছে ওয়েবের জন্য কাজ করলে ভালো, আমরা কিন্তু অনেক হাই রেজুলেশনের ইমেজ যখন হচ্ছে আমরা কী করি সেন্ড করি, তখন হচ্ছে দেখা যায় যে লোড হয় বা সাপোর্ট করে না, অনেক বড় একটা ফাইল হয়ে যায়, সবসময় সব ডিভাইসে কিন্তু সাপোর্ট করবে না। লাইক এটাকে যদি এখন আমি ফোনে দিই 300 করে, তো দেখা যায় কি ওই ফোন থেকে, ঠিক আছে। তো যখন আমরা ইলাস্ট্রেটর যখন হচ্ছে আমরা জেপিজি অথবা হচ্ছে পিএনজিতে সেভ করে তখন এক্সপোর্ট, গতকালকে বলছিলাম এক্সপোর্ট দিয়ে আমরা এখান থেকে
এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব দিতে পারি অথবা হচ্ছে এক্সপোর্ট এস দিতে পারি। তো সেভ ফর ওয়েব কেন দেই আমি বলি আপনাদেরকে। যখন হচ্ছে আমরা ইলাস্ট্রেটর কাজ করি তখন তো হচ্ছে এমনিতেই ভেক্টর শেপ বা হচ্ছে এখানে অনেক রেজুলেশনের কাজ, তো এই গ্রাফিক্সের মধ্যে হচ্ছে ইলাস্ট্রেটরের কাজগুলো একটু ভারী হয়ে যায় এবং যখন জেপিজিটা আমরা অন্য কোথাও সেন্ড করতে চাই, শেয়ার করতে চাই, তখন দেখা যায় হাই রেজুলেশন জন্য সাপোর্ট করে না। অনেক সময় দেখা যায় পিসি থেকে ফোনে সাপোর্ট করে না, মানে এভাবে হয় সব ফোনে সাপোর্ট করবে না বা অন্য কোনো জায়গায় আপলোড দেওয়ার সময় অনেক সময় নেই। তো আমরা যদি সেভ ফর ওয়েব করে দিই তখন দেখা যায় কি যে কোনো জায়গায় ওই ওয়েবের জন্য আপনারা সেভ করে দিলে ওয়েবের জন্য শেয়ার করতে পারবেন। তো এখন যেহেতু আমি ওয়েবের জন্য করতেছি না, আমি সেভ ফর এক্সপোর্ট এক্স দিয়ে আমি জেপিজি অথবা পিএনজিটা সেভ করব। তো জেপিজি দেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখন হচ্ছে আমরা জেপিজি সেভ করি অথবা হচ্ছে পিএনজি, আমাকে মাস্ট বি হচ্ছে ওই ইউজ আউটপুটটাকে সিলেক্ট করে দিতে হবে। তো ইউজ আউটপুটটা সিলেক্ট করে না দিলে যে প্রবলেমটা হয়, এই আউটপুটের বাইরেও যে কাজগুলো করলাম ওইগুলো হচ্ছে সেভে চলে আসবে। আপনার গত ভিডিওতে যদি দেখবেন যে এখানে সেভ ফর ইউজ আউটপুট না দেওয়া পুরোটা হচ্ছে আউটপুটের বাইরে যা যা ছিল সব একসঙ্গে সেভ হয়ে যায়। এই জন্য আমরা ইউজ আউটপুটটা সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এটা জেপিজি ছিল, আমি যদি চাই জেপিজিটাকে শেয়ার করতে পারবো এইভাবে। তো এখান থেকে 8 জিবি, এটা সিএমইউকে দেবো না এখন, কারণ হচ্ছে এটা আমার ওয়েবি থাকবে, প্রিন্ট করতেছি না। তো 8 জিবি থাকবে। এখান থেকে চাইলে আমি মিডিয়াম বা একটু বেশি দিতে পারি, এখান থেকে চাইলে আমি রেজলিউশনও কম দিতে পারি। তো 300 হাই রেজলিউশন এটাও ভালো, আপনারা 150 দিতে পারেন অথবা 72 দিতে পারেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সেলেনা আপু, আপনার যখন হচ্ছে রবি লোগোটা সেভ করেন তখন হয়তো বা সেভের সময় এই জিনিসগুলো ফলো করেন নাই। এখান থেকে আপনি যে জিনিসটা করবেন, আমার হচ্ছে মানে কাজটা খুব দ্রুত করছি তো আমার চোখটা ব্যথা করতেছিল আর হচ্ছে ওই জন্য দেখি নাই, জাস্ট সেভ করে দিয়েছি। যদি আমরা ছোটো আউটপুটও নেই তারপর হচ্ছে 300 দিলে একটা ভালো রেজলিউশন পাবো। এখান থেকে কোয়ালিটি চাইলে কি আমি চাইলে একটু বেশিও দিতে পারবো। তো আমি 5 দিয়ে দিই, এত বেশি নেব না কারণ অনেক ভারী বা হচ্ছে রেজলিউশন হয়ে যাবে। তো সব কিছু ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এটা ছিল জেপিজির জন্য। আমরা যখন পিএনজি করবো সেম প্রসেস, আমরা এখান থেকে এক্সপোর্ট এস গিয়ে এক্সপোর্ট এস পিএনজি এখনও সেম ইউজ আউটপুটটা দিতে হবে, দেন এক্সপোর্ট। তো পিএনজি কেন দিই? জি বলুন। আমরা 330 আমরা 300 ডিভাইস সেট করলাম না, আমরা কিভাবে সেট করবো পরে যেটা আমাদের 300 ডিভাইস সেট করতে। প্রথম অবস্থায় যখন আমি আবার বলি, প্রথম অবস্থায় যখন আমরা কাজ করি ফটোশপে না ইলাস্ট্রেটরে, তখন ওই যে জিনিসটা হয় 72 হচ্ছে আপনার কি থাকবে, ওই রেজুলেশনটা থাকবে, বুঝতে পারছেন? 72 সবসময় থাকবে। এই ফাইলের যে বা এই অ্যাডবোর্ডের যে রেজুলেশন এটা 72 থাকবে। বাট আমরা ইলাস্ট্রেটর কাজ করার সময় 300 নিতাম। এখানে যে জিনিসটা হয় 300 নিতে হয় না, 72 দিয়ে থাকবে। তারপর আপনি যখন পিএনজি অথবা জেপিজি করেন, পিএনজিতে না, ওই জেপিজি অপশনটাতে চলে যাই, এক্সপোর্ট এস, এখান থেকে জেপিজি, এই জায়গাটা হচ্ছে যে রেজুলেশনের জায়গা। আমি চাইলে 72 দিতে পারি, 115 দিতে পারি অথবা হচ্ছে 300 দিতে পারি। তো আপনার কোয়েশনটা কি ছিল যে কিভাবে আমরা 300টা সিলেক্ট করবো, তাই না? এই কলমটা সেট করছিলাম কি জানেন, আমি ওই যে কিছু ডিপিআই সেট করছিলাম, কিন্তু ক্লায়েন্টে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতে হয়নি। এটা পরে চেক করতে হয় না এই জিনিসটা আমি সেট করছি কিনা। আচ্ছা, তো আমি বলি এখান থেকে যে 300 রেজুলেশন দিলেন, আপনাকে কি বলছিল যে অনেক বড় ফাইল হয়ে গেছে নাকি হচ্ছে রেজুলেশন হয় নাই? না, উনি করতে চাইছে 72 ডিপিআই। আচ্ছা আচ্ছা, তো আমি কিন্তু কিছু ডিপিআই সেট করছিলাম। আচ্ছা, 72 হয়ে গেছে এটা বলছেন উনি? আচ্ছা, তো এখান থেকে যদি 300 করেন তো হতো 72 হওয়ার কথা না। ক্লায়েন্টও হয়তো বা বুঝে নেয়, রেজুলেশন চাইছিল আরও ভালো করতে। তো এখান থেকে কোয়ালিটিটা আমরা চাইলে দিতে পারি। এই যে কোয়ালিটি দেওয়ার পর রেজুলেশন 300 দিলাম, ওকে করতে পারি। এখানেও এখানে অনেক বড় একটা ফাইল হয়ে যাবে, অনেক হাই রেজুলেশনের ফাইল। তো মাঝে মাঝে প্রবলেমটা হয় কেন, আমি বলি 300 দিলাম প্লাস হচ্ছে সব কিছু ঠিক আছে, তারপর ক্লায়েন্ট বলে কি আমার রেজুলেশন ভালো না। তো লোগোর ক্ষেত্রে আপনারা আমাকে একটা কোয়েশ্চেন করছিলেন যে আপু কত দিয়ে করা যায় রেজুলেশন, না আউটপুটটা কত নিলে ভালো হয়। তো আমি মনে করি এখানে আপনার একটা স্কোয়ার শেপ নিয়ে নিলে ভালো হবে। যেহেতু হচ্ছে এখানে আমি বিজনেস কার্ডের মতো শেপ দিতেছি না, শুধু একটা নাম থাকবে, একটা আইকন ডিজাইন। তো এটাকে আমি সেন্টারে সবসময় রাখতেছি। তো এখান থেকে স্কোয়ার সাইজটা নিয়ে নিলেন। তো
স্কোয়ার সাইজের জন্য আপনারা চাইলে 1000 বা 1000 দিতে পারেন, বাট আমি সবসময় 1000 বা 1000 দিয়ে করি। মাঝে মধ্যে যদি ওই 1000 যে ডকুমেন্টটা যদি আমি 3-4টা কিনে প্রেজেন্টেশন করি, লাইক হচ্ছে একটা থাকবে হোয়াইট থাকবে এবং ট্রান্সপারেন্ট কিছু দেবো না, তারপর হচ্ছে অন্য একটা লোগো নিতে চাই আমি, এখান থেকে অন্য কোনো কালার দেবো ব্যাকগ্রাউন্ডে, তখন যে কাজটা করি মানে 3-4টা, আপনারা তো জানেন লোগো নিয়ে যখন সার্চ করবে তখন দেখবেন অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করে 3-4টা কালার দিয়ে। তখন যদি দেখি যে আমার হচ্ছে আর্টবোর্ডটা ছোটো হয়ে গেছে আর একটু বড় করতে চাই, তখন আমি আবার 1000 থেকে একটু বেশিও দিয়ে দিতে পারি, এভাবে সামান্য পরিমাণ একটু বেশি দিতে পারি, বাট আমি সবসময় 1000 দিয়ে হয়ে যায়। একটা লোগোর জন্য 1000 সাইজ ভালো হয়ে যায়। আর আপনার যেটা বললাম মাঝে মধ্যে যদি প্রবলেম হয় তখন আপনি আর্টবোর্ডটাকে একটু বড় করে দিয়ে দেবেন, ঠিক আছে? হয়তো বা অনেক ছোটো আর্টবোর্ড নিয়ে করছেন, হয় নাই, এই জন্য রেজলিউশনটা 300 দেওয়ার পরও ওই ক্লায়েন্টের যে হাই রেজলিউশনটা ছিল ওইভাবে হয় নাই। লাইক এই রেজলিউশনে যদি কাজ করি তখন কিন্তু ওই 300 দিলেও বা হচ্ছে আমি যদি হাই দিই আমার সেম রেজলিউশন থাকবে না, আর্টবোর্ডের উপর ডিপেন্ড করে কিন্তু কি রেজলিউশনটাও কমবে, ঠিক আছে? এটা আমি আন্ডার করে ফেললাম। আপনাদের যদি ভালো না আসে বা ছেলেন আপু যদি কে দেখেন যে আপনার 300 দেওয়ার পর ভালো আসে না, আমি মনে করি 300 দিলে ভালো হবে। এমনিতে হচ্ছে ইলাস্ট্রেটের কাজ করতেছি প্রত্যেকটাই ভেক্টরশিপ হাই রেজলিউশনের, তারপর হচ্ছে 300 দিয়ে দেওয়ার পর যদি প্রবলেম হয় তখন বুঝতে হবে আপনার আর্টবোর্ডটা খুব ছোটো ছিল, আমি ওই ছোটো সাইজ অনুযায়ী একটু বেশি দিব। এই তো আমার কাজ হয়ে গেলো, আমি সেভও করে ফেললাম। এখান থেকে কী কাজ করলাম আমরা, একটা ছিল জেপিজি এবং হচ্ছে পিএনজি লোগো, এটা আমার জেপিজি লোগো, এখান থেকে পিএনজি। আর পিএনজিটা করলাম কেন, শেয়ার করার জন্য না, পিএনজিটা করলাম হচ্ছে আমি ওর মকআপে দেওয়ার জন্য, কারণ এই জেপিজিটা মকআপে দিলে আমার হোয়াইট এরিয়াটা সবসময় থাকবে, ভালো করে ওই মকআপটা বসবে না। এই তো এই লোগোটা হয়ে গেল। আপনাদের একটা হোম টাস্ক দিয়ে যাব, এখানে হয়তো এটাও এপোলো। আচ্ছা, আমি আপনাদেরকে অলিম্পিক গেম যে অলিম্পিকের যে কী ছিল লোগোটা ছিল, এটা আমি আপনাদেরকে করতে দিব, সেম প্রসেস, আপনারা এটা আরও ইজি। আমি আপনাদেরকে একটু দেখে কীভাবে, এখানে আপনাদেরকে কিছু ডিভাইড করতে হবে না, ডিভাইড বলতে হচ্ছে আপনি শুধু ওই সাইকেলগুলো নিয়ে যেখানে হচ্ছে যে সাইকেলটা ছিল সার্কেলটা নিয়ে সেই বিল্ডার অথবা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে আপনি যতটুকু জায়গায় অ্যাড করে দেবেন, এটা আপনারা করবেন। এবং এই যে অ্যাপোলো লোগোটাও করবেন, পাশাপাশি এটাও ট্রাই করবেন, যেহেতু এখানে হচ্ছে ব্রেক টাইম। ওকে, আপনি লোগো করার সময় বলবেন, ঠিক আছে? কোন লোগো করতে চাই আমরা, অলিম্পিকের লোগো। হ্যাঁ, এই লোগোটা কপি করার জন্য আমাদেরকে কি নিতে হবে, আমাদের প্রথমে একটা সার্কেল দিতে হবে, লাইন সার্কেল, আমাদের 3D বানিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা, একটু বেশি হয়েছে। আচ্ছা, ডান। এটাকে আমি ওয়াটার স্প্রে কপি করে দিচ্ছি, সরি, করে নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করবো। অ্যালাইন দেখেন এই যে এইটা অ্যালাইন অবজেক্ট ভার্টিক্যাল অ্যালাইন, এটাকে যদি দিই এখানে দেখাই যাচ্ছে, এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু নিচে যেটা আছে মানে নিচটা সমান হবে, অন্য কোনো কিছুই হবে না, এটা সমান হয়ে গেল। এখন এখানে যে আমাদের স্পেসগুলো আছে, স্পেসগুলোকে আমাদের সমান সমান স্পেস করার জন্য এটা না এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা করলে আমাদের এই স্পেসগুলো সমান হয়ে যাবে। এই দুটো কপি করে দেবো, বর্ডার সরি কপি, আচ্ছা অল্টার কাজ করে না।